মার্বেলের সিভিল ওয়ার এমন একটা ইভেন্ট যা আমাদের ভাবতে বাধ্য করেছিল আসলে কি হিরোদের উপর ভরসা করা যায়। কারণ সুপার হিউম্যান রেজিস্ট্রেশন অ্যাক্ট আসার পর সেই হিরোরা নিজেরাই একে অপরকে মারতে পর্যন্ত নেমে গিয়েছিল। হালকে স্পেসে বেনিশ করে দেওয়া থেকে শুরু করে ইলুমিনাতির আলাদা হয়ে যাওয়া। কমিক্সের সিভিল ওয়ারের শুরু আর শেষ দুটোই এমসিইউর তুলনায় অনেক বেশি ডার্ক, জটিল আর ইন্টেন্স ছিল। কিন্তু এমনটা হলো কেন? কেন আমাদের হিরোদের একে অপরের উপর থেকে ভরসা উঠে গিয়েছিল? যদি তুমি এটা না জেনে থাকো তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ আজ আমরা জানবো সিভিল ওয়ারের শুরু আর এর পিছনে আসল কারণ। আমাদের চ্যানেলে মার্বেলের সিক্রেট ওয়ার্স কমিক বুক সিরিজের জন্য রোড টু সিক্রেট ওয়ার কমিক বুক সিরিজ শুরু করা হয়েছে, আর তার মধ্যে অনেকগুলো কমিক বুক ন্যারেশন চলে এসেছে যেগুলো আপনারা ডিসক্রিপশন বক্স এবং আই বাটন থেকে দেখে নিতে পারেন অথবা চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আর আজকের গল্প হচ্ছে মূলত মার্বেলের সিভিল ওয়ার কমিক বুক সিরিজ শুরু হওয়ার আগে দুটো প্রিলুড কমিক ইস্যুকে নিয়ে, যেখানে আজকে পর্বে দেখানো হবে একটা কমিক বুক ইস্যুর ন্যারেশনকে। গল্পে শুরু হয় পিটার পার্কারকে দিয়ে। সকালবেলা পিটার তার স্ত্রী এমজের সঙ্গে ঘুমিয়ে আছে। হঠাৎ কেউ তাকে ডাকতে শুরু করে, পিটার পিটার। পিটার ঘুম থেকে উঠে বলে, তুমি কি কিছু বললে এমজে? এমজে না করে দেয়। আবার সেই আওয়াজ আসে। পিটার বুঝতে পারছিল না কে তাকে ডাকছে। সে উঠে চারিদিকে তাকিয়ে দেখে ওদের ঘরের একটা পাখির মূর্তি, আর সেই মূর্তিটি বলছে, পিটার আমি টনি বলছি, বিরক্ত করার জন্য সরি, কিন্তু তুমি কি নিচের ল্যাবে আসতে পারবে? গাইস, এটা ছিল আমাদের আয়রন ম্যান মানে টনি স্টার। পিটার বলে, হ্যাঁ বস, কেন নয়, আমাকে শুধু 2 সেকেন্ড দিন, আমি ফ্রেশ হয়ে আসছি। পিটার বাথরুমে চলে যায়। তার পেছনেই এমজেও উঠে বসে। সে জিজ্ঞাসা করে, টনি একটা কথা বলো তো, এই পাখিটার মধ্যে কি শুধু আওয়াজেই আসে? তুমি দেখতে পারো না তো? টনি বলে, না না, এতে শুধু ভয়েসে আসে, তুমি টেনশন নিও না, আমি কিছুই দেখতে পাচ্ছি না। এমজে বলে, তাহলে ঠিক আছে। সে নিজে কাপড় খুলে রেখে দেয়। হঠাৎ টনি বলে, আরে এটা তো শুধু মজা ছিল, কসম করে বলছি শুধু মজা। হ্যালো, কেউ আছে? এটা কি এখনো কাজ করছে? মানে গাইস, টনি স্টার্ক সবই দেখতে পাচ্ছিল। ওদিকে পিটার ল্যাবে পৌঁছে গিয়েছে। টনি একটা নতুন স্যুটের উপর কাজ করছিল। সে বলে, আরেকটু কাজ, তারপর এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। পিটার এসে জিজ্ঞাসা করে, হে মিস্টার স্টার্ক, এটা কি করছেন? টনি বলে, তোমার জন্য নতুন স্যুট বানাচ্ছি, আর এটা হবে একটা আর্মার। পিটার অবাক হয়ে বলে, কিন্তু আমার তো আগে একটা স্যুট ছিল। টনি বলে, ওটা শুধু কাপড় ছিল পিটার, এতে থাকবে আমার আর্মারের সব ফিচার, আর এটা তোমার পাওয়ার অনুযায়ী ডিজাইন করা। সত্যি বলতে এটা আরো ভালো, যদিও এটা আমার আর্মারের মতো এত ড্যামেজ সহ্য করতে পারবে না, তবুও এটা অসাধারণ। এইসব শুনে পিটারের চোখ একেবারে বড় হয়ে যায়। এর মধ্যে কি হিট ভিশনও আছে আর রকেট বুস্টার? টনি বলে, যা পাচ্ছ তাতেই খুশি থাকো। পিটার হেসে বলে, আরে মিস্টার স্টার, ওগুলো দিলে আরো ভালো হতো। টনি সোজা বলে, একদম না। এরপর তার ল্যাব থেকে বেরিয়ে যায়। প্রায় 1 ঘন্টা পর কিছু চোর পুলিশকে ফাঁকি দিয়ে পালাচ্ছিল। তাদের কাছে অস্ত্র ছিল আর একজন হোস্টেজও ছিল। পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। একজন চোর গুলি চালাতে শুরু করে, যার ফলে পুলিশের গাড়িগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খায়। সে বলে, দেখেছো, এভাবে পুলিশকে থামানো হয়। এখন গাড়িটাকে টানেলে নাও, সেখান থেকে আমরা অন্য গাড়িতে পালিয়ে যাব, শুধু যেন আমাদের পিছু নিতে হেলিকপ্টার না পাঠায়। মনে হচ্ছিল আজ তারা বেঁচে যাবে। কিন্তু তখনই আরেকজন চোর বলে, মাইক, আমার মনে হয় তোমার উপরে তাকানো উচিত। এটা তো স্পাইডারম্যান। স্পাইডি এসে গিয়েছে তার নতুন আর্মার নিয়ে। মাইক বলে, চিন্তা করো না জিমি, এটা একটা ফালতু সুপার হিরো, শুধু বিল্ডিংয়ে লাফায়, এখানে আসার কোনো রাস্তা নেই ওর। গাড়ি চালাও, আমরা পালিয়ে যাব। আর আমি গত সপ্তাহে টিভিতে দেখেছি ওকে গুলি করা যেতে পারে, কিন্তু তারা জানতো না এই নতুন স্যুটটা বানিয়েছে নিজে আয়রন ম্যান। স্পাইডি নিজে ভাবে, ওকে, মিস্টার স্টার্ক বলেছিল এটা কাজ করবে, আশা করি উনি আমার সঙ্গে মজা করেননি। সে পরীক্ষা করার জন্য বিল্ডিং থেকে লাফ দেয়। হিয়ার ইউ গো, আর সে উঠতে শুরু করে। টনি এমনভাবে স্যুটটা ডিজাইন করেছে যাতে স্পাইডি উঁচু জায়গা থেকে হাত ছড়িয়ে লাফ দিলে সে গ্লাইড করতে পারে। চোররা অবাক হয়ে যায়, তারা বুঝে যায় তারা ফেসে গিয়েছে। স্পাইডি গাড়ির উপর লাফ দেয়, ছাদ খুলে ফেলে। হাই গাইস, একটা লিফট পাবো? মাইক গুলি করা শুরু করে, কিন্তু স্পাইডি এড়িয়ে যায়। তার নতুন আর্মার ইনফ্রারেড আর পুলিশ রেডিও দুটো ব্যবহার করতে পারে। সে রেডিও থেকে জেনে যায় পুলিশ কোথায় আছে। তারপর গাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে সরাসরি পুলিশের দিকে নিয়ে যায়। গাড়ি উল্টে যায়, বুম, ক্র্যাশ। তবুও চোররা থামে না। না, আমরা জেলে ফিরে যাব না। তারা আবার গুলি চালাতে শুরু করে, কিন্তু স্পাইডি তাদের অস্ত্র কেড়ে নেয়। আজ তারা বুঝে গেল নতুন কোনো সুপার হিরোকে হালকাভাবে নেওয়া উচিত নয়, বিশেষ করে স্পাইডারম্যানকে। ছোট দেখতে হলো, সে একেবারে ছোট প্যাকেট, বড় ধামাকা। হোস্টেজ ছিল একটা মেয়ে, আর আজ সে স্পাইডির জন্য বেঁচে গিয়েছে। চোররা ধরা পড়ে গিয়েছে। হঠাৎ মাইক বলে, এটা সব তোমার দোষ। সে জিমির বন্দুক নিয়ে সে মেয়েটার দিকে গুলি চালায়, কিন্তু স্পাইডি মাঝখানে এসে দাঁড়ায়। চোরটা খুশি হয়ে ভাবে সে স্পাইডারম্যানকে মেরে ফেলেছে, কিন্তু পরের মুহূর্তে সে অবাক হয়ে যায়, স্পাইডি কিছুই হয়নি। এটা কিভাবে সম্ভব? আমি তো টিভিতে দেখেছি তোমাকে গুলি লাগতে পারে। স্পাইডি হেসে বলে, ওটা পুরনো কথা, এখন থেকে সাবধান থাকবে। তারপর সে সেখান থেকে চলে যায়। আজ সে আয়রন ম্যানের জন্য একটু আঘাত না পেয়ে বাড়ি ফিরতে পেরেছে।
রাতে পিটার আর এমজে টনি বাড়িতেই ছিল। পিটার তাকে সব বলে নতুন স্যুটটা কতটা অসাধারণ। সে বলে, মিস্টার স্টার্ক ধন্যবাদ, শুধু আপনার জন্য আজ আমি বেঁচে আছি। টনি বলে, কোনো ব্যাপার না পিটার, এটা তো আমার দায়িত্ব ছিল। কিন্তু পিটারের একটা প্রশ্ন ছিল, কেন আপনি আমাকে এই নতুন স্যুটটা দিলেন কেন? টনি প্রথমে এড়িয়ে যায়, কিন্তু পিটার জোর দিয়ে বলে, সে সিরিয়াস হয়ে যায়। হ্যাঁ পিটার, তুমি ঠিক বলেছ, আমি তোমার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চেয়েছিলাম। সম্প্রতি কিছু এমন ঘটনা ঘটছে যা আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু সামনে আরো খারাপ সময় আসছে। আমি চাইলে হয়তো সেটা এড়াতে পারি, কিন্তু যদি না পারি তখন আমার পাশে এমন কাউকে দরকার যার উপর আমি ভরসা করতে পারি। পিটার বলে, আমাদের টিম তো খুব ভালো, আপনি সবার উপরে ভরসা করতে পারেন। এমজে বলে, লোগান ছাড়া। পিটারও হেসে বলে, হ্যাঁ লোগান বাদে। টনি বলে, অন্য কোনো ব্যাপার হলে আমি এটার সাথে তোমার সাথে একমত হতাম, কিন্তু এবার ব্যাপারটা আলাদা। যেদিন তোমাকে এখানে এনেছিলাম সেদিন থেকে তুমি আমার কাছে স্পেশাল। আমরা সবাই একটা পরিবারের মতো। তারপর সে সিরিয়াস হয়ে বলে, পিটার, আমি তোমাকে হায়ার করতে চাই ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমি যেখানে যাব তুমি যাবে, আমি যা দেখব তুমি তাই দেখবে। তুমি আমার ছায়ের মতো থাকবে। আর সরাসরি বললে, আমার তোমার সাহায্য দরকার। তুমি কি আমাকে প্রমিস করবে সামনে যাই আসুক না কেন তুমি আমার পাশে থাকবে? কারণ তোমাকে ছাড়া আমি আর কাউকে ভরসা করতে পারছি না। পিটার একটু অবাক হয়ে বলে, এটা তো একদম রক্ত কসমের মতো লাগছে। টনি বলে, হ্যাঁ কিছুটা তাই। তুমি কি আমার সঙ্গে থাকবে? পিটার বলে, না, আমার বাবার দরকার নেই, কিন্তু আপনি কি একটু বলতে পারেন এটা কি নিয়ে? স্টিভ মানে ক্যাপ্টেন আমেরিকা, তিনি কি আমাদের সঙ্গে থাকবেন না? টনি বলে, না পিটার, এবার আমি ক্যাপ্টেনের উপরও ভরসা করতে পারছি না। এটা শুনে পিটার একটু চমকে যায়। শেষে সে বলে, দেখুন টনি, আপনি সবসময় আমার জন্য ভালো করেছেন, আমার আর এমজে খেয়াল রেখেছেন, আমাকে বাঁচাতে নিজের জীবনকেও ঝুঁকিতে ফেলেছেন। আমি আপনার উপর ভরসা করি, আপনি যেখানে বলবেন আমি যাব। আমি কসম করছি যাই হোক না কেন আমি আপনার পাশে থাকবো। টনি হেসে বলে, এটা শুনে খুব ভালো লাগলো পিটার। সে তাকে একটা ফাইল দেয়, এটা পড়ে দেখো, তারপর বলো তোমার কি মনে হয়। আর হ্যাঁ, ব্যাগ গুছিয়ে নাও, কারণ আমরা ওয়াশিংটনে যাচ্ছি। আর এখানে এই এপিসোড শেষ হয়। তো আমরা এখানে দেখলাম টনি স্টার্ক পিটারকে নিয়ে গোপনে ওয়াশিংটন ডিসি যাচ্ছে, কিন্তু কেন? আর কেন সে অন্য কারোর উপর ভরসা করতে পারছে না? এইসব প্রশ্নের উত্তর আমরা জানবো রোড টু সিভিল ওয়ারের পরের এপিসোডে। আর যাওয়ার আগে ইভেন্টটা অবশ্যই দেখে নিও, যেখানে দেখানো হয়েছে কেন আয়রন ম্যান হাল্ককে স্পেসে পাঠিয়ে দিয়েছিল। আজকের লাইক এম রাখছি 50টা। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করিও। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করিও, কারণ আমি অলরেডি স্পাইডারম্যান থেকে শুরু করে মার্ভেল এবং ডিসির অন্যান্য সকল সুপার হিরোদেরকে নিয়ে থিওরি, কমিক এক্সপ্লেনেশন, মুভি রিভিউস, ট্রেলার ব্রেকডাউন এরকম অনেক রকমের ভিডিও বানিয়েছি, সেগুলো চেক করে দেখতে পারো। থ্যাংকস এ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।